কিন্তু সে রহস্যটাও অনাবৃতই রয়ে গেল। দীর্ঘদিন ধরে শোনা গিয়েছিল শ্রী চৈতন্য অন্তর্হিত হয়েছেন দারুক ব্রহ্মের মধ্যে, শ্রী চৈতন্য দারুক ব্রহ্মে বিলীন হয়েছেন। অত দ্রুততার সঙ্গে কাউকে খুন না করা হলে এটা ঘটনা ঘটতে পারে না। তার স্পষ্ট অভিমত যে খুন হয়েছে। কি হে, তুমিও পারলে না, হ্যাঁ কিছু তো বললে না, ভয় পেয়ে গেলে। চৈতন্যদেবের, আমার যেটা এর কিন্তু কোনো কনক্লুসিভ এভিডেন্স আমি দিতে পারবো না, চৈতন্যদেবের ডায়াবেটিস ছিল, ডায়াবেটিস হয়েছিল, যার জন্য ইঁটের আঘাতটা একটা সেপটিক ফর্ম নেয় এবং রক্তে সেপ্টোসিমিয়া, এবং সেই জন্যই সেপ্টোসিমিয়া শুরু হয়ে গেছিল বলেই প্রবল জ্বর ইত্যাদি ইত্যাদি, এবং সেই সুযোগেই তাকে মারা হলো। শ্রী চৈতন্য খুনই হয়েছিলেন এবং এই খুনেতে অবশ্যই পাণ্ডাদের ভূমিকা ছিল। প্রভু মহাপ্রভুতে মিশে গেছেন এটা বললে একটা ইজি অলৌকিক আধ্যাত্মিক সমাধান, একটা সুন্দর মসৃণ বিচারধারা চলে আসে। আরে সেই চৈতন্যকে দেখো, তিনি এক হাতে সমস্ত হিন্দু সমাজকে, তার সমস্ত শ্রেণী জাতি বর্ণ ঊর্ধ্বে একটা সংগঠিত সত্তা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। কোনো অধ্যাত্ম পুরুষের কোনো বাস্তব পার্থিব রোগে মারা গিয়েছেন এটা মানতেই আমাদের ভক্তমণ্ডলীর কষ্ট। কৃষ্ণ নাচছেন, কৃষ্ণ এইভাবেতে কলিযুগে দর্শন দেন না। তারপরেই হঠাৎ বাঙালি গালে হাত দিয়ে ভাবতে বসলো, শ্রী চৈতন্য তবে গেলেন কোথায়? নমস্কার, আমি অনিলাভ চট্টোপাধ্যায়, বা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, বা এমন একটা প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা করব যে প্রশ্নটার উত্তর বোধহয় বাঙালি প্রায় 500 বছর ধরে, মানে অ্যাকচুয়ালি আক্ষরিক অর্থে 492 বছর ধরে পাওয়ার চেষ্টা করে চলেছে। যে প্রশ্নটার সামনে আপনাকে বারবার পড়তে হয় যে আপনি যখন পুরী যান, সেখানে আপনি অনেক মন্দির পাবেন, অনেক সমাধিস্থল পাবেন, কিন্তু একটা মানুষের সমাধিস্থল পাবেন না। স্বর্গদ্বারে তার মূর্তি পাবেন, কিন্তু শ্রী চৈতন্যদেবের সমাধিস্থল কোনটা কেউ বলতে পারেন না। কারণ আমরা জানতেই পারিনি যে শ্রী চৈতন্যদেব কীভাবে মারা গেছিলেন। এবং এই উত্তরটা আমরা খুঁজেছি, বিভিন্ন রকম মিথ রয়েছে। কেউ বলেন যে তিনি সমুদ্রের মধ্যে বিলীন হয়ে গেছিলেন, কেউ বলেন তোটা গোপীনাথের মন্দিরে তার যে সোনালি একটা চির দেখা গেছিলো গুরুর মধ্যে, সেখান দিয়ে তিনি বিলীন হয়েছিলেন। কেউ বলেন যে গুন্ডিচা মন্দিরে তাকে শেষবার ওখানে পাওয়া গেছিলো এবং তার পায়ে একটা ইট ভেঙে ঢুকে যাওয়ার পর তিনি মারা গেছিলেন। এরকম বহু তথ্য রয়েছে, কিন্তু একই সঙ্গে পুরো বিষয়টা কিন্তু একটা রহস্যময়তায় ঘেরা রয়েছে। আর আমাদের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করার জন্য রয়েছেন দেবাশিস পাঠক। দেবাশিসবাবু দীর্ঘদিন ধরে চৈতন্যদেব এবং তার এই যে রহস্যময় অন্তর্ধান, সেটা নিয়ে তিনি গবেষণা করে আসছেন, এবং চৈতন্যদেবের অন্তর্ধান নিয়ে তার বইও রয়েছে। আমরা আজকে দেবাশিসবাবুর সঙ্গে আমরা কথা বলবো। আপনাকে স্বাগত এখানে, থ্যাংক ইউ সো মাচ আপনি এলেন বলে। আর দেখুন, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাই, বা আপনার সঙ্গে কথাও হয়েছিল যেটা নিয়ে, যে এটা তো বাঙালির বোধহয় দীর্ঘদিনের প্রশ্ন, সত্যি গেলেন কোথায় চৈতন্যদেব? এবং আপনাকে একটুখানি বলি অনিলবাবু, এই যে বললেন না যে 500 বছর ধরে প্রায় খুঁজছে বাঙালি, সত্যি কথা বলতে কি 500 বছর নয়, এই প্রশ্নটা উঠলো কিন্তু দীনেশচন্দ্র সেনের চৈতন্য অ্যান্ড হিজ এজ এই লেখাটা বের হওয়ার পরে 1922-এ এটা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বার করে। তারপরেই হঠাৎ বাঙালি গালে হাত দিয়ে ভাবতে বসলো, শ্রী চৈতন্য তবে গেলেন কোথায়? তারা ওটাই বিশ্বাস করেছে যে সমুদ্র। এবং শুধু তাই নয় অনিলবাবু, বাঙালি এতটাই ইতিহাস মনস্ক জাতি, মহাত্মা শিশির কুমার ঘোষ, যুগান্তর এবং অমৃতবাজারের প্রতিষ্ঠাতা, তিনি অমিয় নিমাই চরিত বলে একটি বই লিখলেন। সেই বইটি নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে তিনি সবিস্ময়ে লক্ষ্য করলেন যে কেউ শ্রীচৈতন্য নিয়ে কোনো আগ্রহ নেই। শ্রীচৈতন্যের জীবন নিয়ে, আরো পরিষ্কার করে বললে শ্রীচৈতন্য নিয়ে নয়, শ্রীচৈতন্যের জীবন নিয়ে কারো কোনো আগ্রহ নেই। বিষ্ণুপ্রিয়া দেবীর নামটুকুও পর্যন্ত শোনেনি বাঙালি। বাঙালি এতটাই ইতিহাস বিস্তৃত জাতি যে বাদবাকি শুধুমাত্র অদ্বৈত আচার্যকে চেনে তারা, স্বরূপ দামোদরকে চেনে তারা, কিন্তু এই সবই কিন্তু মহাপ্রভুর পার্ষদ হিসেবে, এবং মহাপ্রভুর জীবনের থেকে তাদের অনেক বেশি আগ্রহ মহাপ্রভুর যে ধর্মতত্ত্ব, যে আধ্যাত্মিকতা, সেই সব ভাবান্দোলন নিয়ে। এবং সেটা ঐতিহাসিক কোনো কারণ নয়। কেউ খেয়ালই করলো না কেন শ্রীচৈতন্য হঠাৎ করে বাংলা থেকে উধাও হয়ে গেলেন, কেনই বা তিনি পুরী থেকেও হঠাৎ করে রহস্যময়তা যেটা আপনি বললেন তাতে আবৃত হয়ে হারিয়ে গেলেন।
এইটা একটা খুব অবাক ব্যাপার। 1922 সালে ওটা প্রকাশের আগে কেউ এতটা হয়নি। তারপরে একটা প্রায় ডিটেকটিভের ধরনের আবির্ভাব হয়েছিল, জয়দেব মুখোপাধ্যায় যাকে খুন হতে হয়েছিল। এই তার পরেতে একটুখানি কিঞ্চিত হইচই একটা, কিন্তু জয়দেবী তো কোনো নির্দিষ্টভাবে ইঙ্গিত করেননি কারো দিকে। কিন্তু সবাই আশঙ্কা করছিল যে দ্বিতীয় বইটা বেরোবে এবং সেখানে সবটাই ওই শান্তাময়ী মা সমস্তটাই উদ্ঘাটন করবেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু সে রহস্যটাও অনাবৃতই রয়ে গেল। আপনি কি জয়দেব বাবুর জীবনটা নিয়ে কিছু করেছিলেন তারপর? একদম, জয়দেবের যে জয়দেববাবু যে প্রথম লেখা যেটা বেরিয়েছিল সেটা ঝাড়গ্রামের একটি পত্রিকায় প্রকাশিত হয়। সেই পত্রিকার সেই মূল লেখাটাও আমি জোগাড় করেছিলাম একদম আমার কাছে রেখে, এবং তারপর তো ওটা বই হয়ে বেরোলো কাহা গেলে তোমার পাই, প্রাচী পাবলিকেশনস পার করেছে অনেক পরে, কিন্তু এই মূল লেখা যেটা ছিল সেটাতেও আমি গেছি। আমি দীর্ঘদিন, খুব বেশি দিন, দীর্ঘদিন বলাটা ঠিক হবে না, কিন্তু 2.5 থেকে 3.25 বছর আমি পুরীতে পড়ে থেকেছি আর কি। একটু একটু করে উড়িয়া লিপি পড়তে শিখেছিলাম, হ্যাঁ, জাস্ট বিকজ অফ শ্রী চৈতন্য, নাথিং মোর নাথিং লেস। হ্যাঁ, সে এবং এটা করতে গিয়ে আমি অন্তত কোনো থ্রেট ইত্যাদির সম্মুখীন হইনি, যদিও আমাকে এটা অনেকবারই বলা হয়েছে। দীনেশচন্দ্র সেনরা তো লিখেই গেছেন যে কি লিখছি, এরপরে কি হবে, হয়তো আমাদের খুন হয়ে যেতে হবে, কিন্তু কাউকে সেটা আমি জয়দেব মুখোপাধ্যায় বইতে একদম উনি লিখেছেন যে উনি লিখে গেছেন, ওনাকে বারণ করেছিলেন হ্যাঁ, যেটা নিয়ে ঘাটাঘাটি করো না। আপনার কেন মনে হয় এই আতঙ্কটা কেন? এই আতঙ্কটা অতদিন পরে থাকার সত্যি সত্যি আমি অন্য কোনো যৌক্তিক কারণ খুঁজে পাইনি। জয়দেব যেখানে থাকতেন সেটা দিয়েই শুরু করি, যে সে থাকতেন, যিনি থাকতেন আনন্দময়ী মায়ের আশ্রমে, এবং ওই একদমই, এবং আপনি আনন্দময়ী মায়ের আশ্রমে যদি অনিবাবু আপনি ওখানকার যারা এখনকার তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ, একদম একদম জয়দীপ বাবু সম্বন্ধে কেউ অপরিচিতই নয়, তাহলে নতুন অনেক বছর তার থেকে বড় কথা আমার বক্তব্য অন্য জায়গায়। বাঙালি একজন গবেষক খুন হয়েছেন, সেটা যদি এতই চাঞ্চল্য সঞ্চার করবে এবং সে বিষয়ে যদি বাঙালির একটা ম্যানেজমেন্ট চেঞ্জ হলেই যদি সেটা বিস্তৃত হয়ে যায়, তাহলে আপনি ওড়িয়া বন্ধুদের কাছে কি পাবেন আর কি রসদ পাবেন? তাদের রাগ বিদ্বেষ থাকলেও সেটা অতদিন কি দাবানলের মধ্যে জ্বলছিল? আমার মনে হয় এটা আরো কোনো সংগুপ্ত কারণ আছে, এবং সেটা ওই আনন্দময়ী আশ্রমে জমি সংক্রান্ত বিষয়ও হতে পারে। চৈতন্য নিহত জয়দেব মুখোপাধ্যায় কে ছিলেন? তার যে এত পরিচিতি, মানে দিল্লি থেকে তো মানে প্রাইম মিনিস্টার যোগাযোগ রাখছেন, রাষ্ট্রপতি চলে আসছেন, একদম মানে ওই এই যোগাযোগটা ওনার, আমি যতদূর শুনেছি যে ইট ইজ অনলি ডিউ টু আনন্দময়ী মা। আচ্ছা, আনন্দময়ী মায়ের যেহেতু কানেকশনস, মানে যেমন আমাদের রামকৃষ্ণ মিশনেতে ভরত মহারাজ ছিলেন, আনন্দময়ী মা আপনিও জানেন যে আনন্দময়ী মায়ের কানেকশনসটা হাই কানেকশনস, সেইটাই জয়দীপ মুখোপাধ্যায় যেহেতু আনন্দময়ী মায়ের শিষ্যদের অন্যতম ছিল, সেই জন্য সেটা নট বিকজ অফ দ্য চৈতন্য গবেষক, চৈতন্য রিসার্চার হিসেবে কিন্তু তার ওই বহু বিস্তৃত পরিচিতি নয়। এবং তাহলেও সেটা এমন কোনো, তখন তো ডিজিটালাইজ হওয়ার কোনো জায়গায় ছিল না, কিন্তু এমন কোনো নথি ইত্যাদিও কোথাও উনি ইঙ্গিত বা সংগ্রহ করে রেখে যাননি যেটা আমাদের মতন পরবর্তীকালে যারা অর্বাচীন গবেষক তাদের কাজে লাগতে পারে। এটা আমার কাছে কিন্তু একটা, কিন্তু অনেক অনেক নথি বা পুঁথি মানে মিসিংও ছিল, শোনা যায়। এই শোনা যায়, দিস ইজ ইম্পর্টেন্ট, শোনা যায়। ঠিক যেমন করে দীর্ঘদিন ধরে শোনা গিয়েছিল শ্রী চৈতন্য অন্তর্হিত হয়েছেন দারুক ব্রহ্মের মধ্যে, হ্যাঁ, শোনা যায়, এবং অনেকে সেটা বিশ্বাসও করেছেন। বিশ্বাস না করার তো কোনো কারণ দেখি না, কারণ আমার কাছে অনিলাভু, আমি জানি না আপনি মানে এটা খেয়াল করে রেখেছেন কিনা, শ্রী চৈতন্য দারুক ব্রহ্মে বিলীন হয়েছেন, মীরা দরজা বন্ধ করে হারিয়ে গিয়েছেন, এবং সমস্ত, এমনকি শ্রী চৈতন্যের বাবা জগন্নাথ মিশ্র, এটা আমি আপনার বইয়ে পড়লাম আর কি, মানে আপনার লেখাতেই পড়লাম আর কি, একদম জগন্নাথ মিশ্র হয়েছেন, মানে বিষ্ণুপ্রিয়া দেবী হয়েছেন, বিষ্ণুপ্রিয়া দেবী হয়েছেন, সচী মাতা হয়েছেন, সবাই অন্তর্ধান হয়েছে, মানে সবারই আর কি, সবাই, কারণ প্রত্যেকের মৃত্যুকেই বলা হয় তিনি পরব্রহ্মে মিশে গেছেন। এবং সেই রূপকে যেটা বললাম আমি, সেই রূপমাত্র কথাটাকে যদি একদম বাস্তব করে জোর করে ধরে নিই, নিত্যানন্দ মহাপ্রভু তাই নিত্যানন্দ মহাপ্রভু শরীর, আপনি যেমন বলছিলেন বাঙালি এরকম ইতিহাস বিস্মৃত জাতি, আমার নিত্যানন্দ মহাপ্রভুর মানে আখড়ার কথা মনে পড়ছে, যে মানে পানিহাটিতে কেউ জানেন না, আমরা জানিও না, এবং চৈতন্যদেবের, এবং যাবো এটা বললেন বলে আমি সত্যি কথা বলছি, আপনি আমাকে ডেকেছেন আজকে, আমি কৃতজ্ঞ 3টি কারণে। এক,
শ্রী চৈতন্য সম্পর্কে যে কোনো কিছু বলতে গেলে আমি আহ্লাদিত হই, কারণ আমার কাছে শ্রী চৈতন্য একটা অন্য বার্তা বহন করে, সেটা সুযোগ পেলে পরে বলবো। 2 নম্বর, এইটা প্রত্যেকটা বাঙালির জানা উচিত যে সমকালের ইতিহাসটাকেও কোথাও লিখে রাখতে হয়। আমি এই বিষয়ে একটু হয়তো ডিভিয়েট হবে, তাও বলি, আমি একজন নোট বই তৈরি করি, এরকম একটা প্রকাশক সংস্থা সুপরিচিত। তিনি খুব আক্ষেপ করে বলেছিলেন বাংলায় নাকি এখন যে সিলেবাস আছে এতে কি পড়াবে, কেন না ওখানে দেখবেন আপনি যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ে তাদেরকে বলা হয়েছে তোমার গ্রামে কটি মন্দির আছে সেই মন্দিরের কথাটি লিখে রাখো, অর্থাৎ স্থানিক ইতিহাসটুকু জানতে হবে, যদি কোথাও লিপিবদ্ধ না থাকলে প্রজন্মান্তরে সেটা বাড়িতে হবে কি করে। আর 3 নম্বর, আমি এটা বলবার সুযোগ পাচ্ছি বলে আমি কৃতজ্ঞ। আর 3 নম্বর, অবশ্যই এই চৈতন্য সম্পর্কে অহেতুক কিছু মিথ গড়ে তোলা, কোনো অহেতুক মিথ গড়ে তোলা দরকার নেই। শ্রী রামকৃষ্ণ যেরকম ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন, চৈতন্য মহাপ্রভুকে আমি এখন দাঁড়িয়ে বলছি, যদিও আপনি যে বইয়ের ভিত্তিতে আমাকে ডেকে এনেছেন সেখানে কোথাও স্পষ্টত এই লেখার রসদ তখন ছিলেন না, এবং খুন হয়েছে সেটা আপনি দেখেন একদম রসদ ছিলেন না, এবং এটা ধারাবাহিকভাবে একটি সংবাদপত্রে প্রকাশিত হচ্ছিল। না, আপনি এটা বলুন যে মানে কোথায় চেঞ্জ হলো? ধরুন মানে যদি আমি পুরো মানে কৃষ্ণদাস কবিরাজের লেখা পড়ি সেখানে একরকম মত, লোচন দাস পড়লে একরকম। দেখুন এরা কিন্তু কেউই, কৃষ্ণদাস কবিরাজও কিন্তু, জগানন্দ পড়লে একরকম, একদম কৃষ্ণদাস, এরা কিন্তু কেউ চৈতন্য সমসাময়িক নন, এবং চৈতন্য সমসাময়িক যারা বৃন্দাবন দাস তারা কিন্তু কেউ শ্রী চৈতন্যের অন্তলীলা অর্থাৎ পুরীর লীলা নিয়ে কেউ কোনো কথাই লেখেননি, ওটা সযত্নে পরিহার করে গিয়েছেন। এবং কৃষ্ণদাস কবিরাজ কোথাও এই অন্তর্ধান সম্পর্কে কোনো সমত প্রতিষ্ঠান, অন্যের কোনো মত প্রকাশ, কোনো পথেই হাঁটেননি। একমাত্র এটার রসদ যেখানে ছিল সেটা হচ্ছে ওড়িয়া গ্রন্থ, এবং এটা বলতে কোনো অসুবিধার জায়গা থাকা উচিত নয় আমাদের। বৈষ্ণব দাসের ইয়েতে বোধহয় লেখা ছিল, একদম ওই ইঙ্গিত ছিল একদম, এবং ওনার লেখাতেই বোধহয় বোঝা যায় যে ওই গরুস্তম্ভের পেছনে ওনার দাঁড়িয়েছিলেন, ওই পড়েছিল এবং বজ্রের মতন বিদ্যুৎ। আমি ইদানিংকালে একটা ওখানকার উড়িষ্যার একজন ভদ্রলোক, বিভূতিভূষণ টাইটেলটা ভুলে গেলাম, সেই ভদ্রলোক একটা বই লিখেছিলেন, বইটার নামই হচ্ছে দ্য মার্ডার অফ শ্রী চৈতন্য। আচ্ছা। এবং সেই বইটাতে উনি এরকম দিবাকর দাস, বৈষ্ণব দাস, এদের সমস্ত, এবং মাধব পট্টনায়ক, এদের নানা জিনিস ওড়িয়া সাহিত্যটা ইংরেজি ভাষাতে করে করে দেখিয়েছেন, এবং তার থেকে একটা কনক্লুশন ড্রয়ের চেষ্টা করেছেন, এবং তার স্পষ্ট অভিমত যে খুন হয়েছে। ওই যে বিদ্যুৎ বাহিনীদের মতো একটা ঘটনা ঘটে গেল, মুহূর্তের মধ্যে চৈতন্যের প্রাণহীন শরীর পড়ে থাকতে গরুস্তম্ভের পিছনে দেখা গেল, উনি স্পষ্টত বলছেন, এবং এটা অস্বীকার করার জায়গা নেই, যে অত দ্রুততার সঙ্গে কাউকে খুন না করা হলে এটা ঘটনা ঘটতে পারে না। বাদ বাকি যে সমস্ত ঘটনা সেখানেও কিন্তু আমার কাছে, আমি এই বইটা লেখার পরে আমার দ্বিতীয় বা তৃতীয় ফার্স্ট কখন মনে হয়নি, এবং যার জন্য এটা এখন কিস্তিতে প্রকাশিত হয়েছে, প্রকাশের যেদিনকে শেষ হলো তার পরেতে আমি একটা ফোন পেয়েছিলাম। ফোনটা, সেই কথাটা আমার এখনো মনে আছে, রঞ্জন দা মানে রঞ্জন বন্দ্যোপাধ্যায় ফোন করে আমাকে বললেন, কি হে তুমিও পারলে না, হ্যাঁ কিছু তো বললে না, ভয় পেয়ে গেলে, জাস্ট কোট আনকোট আমি বলছি, ভয় পেয়ে গেলে। হ্যাঁ যাই হোক, ভয়টাই না, আমার কাছে রসদ নেই কোথা থেকে লিখব। তাহলে আপনি পরবর্তীকালে যে সংবাদ প্রতিদিনে যেটা লিখলেন, যে যেখানে আপনি একদম ইঙ্গিত দিলেন এটা খুন হয়েছে, সেটার এই দুটোর ডিফারেন্সটা কবে থেকে এলো বা কিভাবে? এটা আমার প্র্যাকটিক্যালি এটা এসছে আরো বেশি করে ওড়িয়া সাহিত্য পড়ার পরে। আচ্ছা। দৃঢ়ভাবে পড়ার পরে, এবং নিজের মধ্যেই এই প্রশ্নগুলো নিয়ে আমার ঢেউ আছে মানে আপনি বলুন, আমি যখন বলছি, এই বইতেও বলা আছে যে আপনি সকালবেলায় আপনার ডেড বডিটা দেখতে পেলাম, ভালো কথা, আপনি কে? অন্য কেউ নন, চৈতন্য, শ্রী চৈতন্য একটা ওরকম সুদর্শন মানুষ, ওরকম লম্বা মানুষ, আর কিছু না হলেও ফিজিক্যালি অ্যাট্রাকটিভ একটা পার্সোনালিটি, এবং সমকালীন পুরীতে একটা বেশ বিপ্লব তৈরি করার লোক, যদিও সেটা নিয়ে আবার একটু অন্য জায়গায় যাবো, কিন্তু সেই যে বডিটা পড়ে থাকলো, আপনাকে কেউ অ্যাটেন্ড করলো না এক্সেপ্টিং জগন্নাথ দাস, একমাত্র জগন্নাথ দাস তার পাশে রয়েছেন। কেন? আপনার ওখানে রামানন্দ রায় রয়েছেন, স্বয়ং প্রতাপ রুদ্র রয়েছেন, পুরীর রাজা, উনি পরে এলেন বোধহয়, পরে এলেন, সবাই খবর পাচ্ছেন, আসছেন। কেন এরকম হলো? অতক্ষণ ধরে যদি মৃতই হয়ে থাকেন এবং যদি এমনি এমনি প্রাণবায়ু বেরিয়ে গিয়ে থাকে, তাহলে আমাকে দুটো কথা, এবং জয়ানন্দ যেটা লিখছেন যে আহত হয়ে ইটল লাগিল পায়ে
পায়ে ইট লেগে যদি অতদিন ধরে আহত হয়ে মন্দিরের মধ্যে প্রায় 48 ঘন্টা পড়েছিলেন, এবং সেটা ঘটলো কেন? আমাকে এটা বলুন, জয়ানন্দর বইয়ে যেটা লেখা আছে, চৈতন্য মঙ্গলে যেটা লেখা আছে, যে এই যে ইটের আঘাতে ওনার পায়ে যে ক্ষতটা তৈরি হলো, এবং সেটা বলছে তোটা গোপীনাথ। আমার না এইটা নিয়ে একটা কনফিউশন আছে, মানে এই ঘটনাটা কোথায় হয়েছিল? গুন্ডিচানা মন্দিরে হয়েছিল, তোটা গোপীনাথে হয়েছিল, না একদম মূল মন্দিরে হয়েছিল? মূল মন্দিরে হওয়ার সম্ভাবনাই সর্বাধিক। টোটা গোপীনাথ কিছুতেই না। টোটা গোপীনাথের ওই পায়ে একটা ফুটো দেখে ওখান থেকে বেরিয়ে গেছে চৈতন্যের প্রাণ রয়েছে, এইগুলো একদম মিথের মতন হয়ে গেছে। গুন্ডিচা বাড়ি নয় এই কারণে তারিখের জন্য। 1533-এ যে সময় ঘটনাটা ঘটছে সেটা রুক্মিণী অমাবস্যা। রুক্মিণী অমাবস্যা মানে হচ্ছে অক্ষয় তৃতীয়ার দুদিন আগে। অক্ষয় তৃতীয়াতে চন্দন যাত্রা শুরু হবে, তাহলে সেই সময়তে যা কিছু উৎসব সব কিন্তু মূল মন্দির কেন্দ্রিক। তখন কিন্তু গুন্ডিচা বাড়ির কোনো অবকাশ নেই, টোটা গোপীনাথেরও কোনো সম্ভাবনা নেই। এবং এখানে অনিলাভ একটা কথা আছে যে মূল মন্দির থেকে শ্রী চৈতন্য যেখানে থাকতেন, অর্থাৎ কাশী মিশ্রের গৃহ, সেটা অত্যন্ত খুবই কাছে, হাঁটা পথ একদম। কাশী মিশ্র কিন্তু এলেন অনেক পরে। কি এমন ঘটলো যে লোকটা ওখানে পড়ে থাকলো, প্রাণহীন শরীরই পড়ে থাকলো? তাহলে তার প্রাণহীন হওয়ার মধ্যে এমন কোন কিসের ইঙ্গিত ছিল? পায়ে ইটের আঘাতে মানে মানুষ মারা যাবে, হতে পারে না। একটা হতে পারে, এটা সম্ভাবনা প্রবল ভাবে, সেটা হচ্ছে যে পায়ে চৈতন্যদেবের, আমার যেটা এর কিন্তু কোনো কনক্লুসিভ এভিডেন্স আমি দিতে পারবো না, চৈতন্যদেবের ডায়াবেটিস ছিল, ডায়াবেটিস হয়েছিল, যার জন্য ইটের আঘাতটা একটা সেপটিক ফর্ম নেয় এবং রক্তে সেপ্টোসিমিয়া, এবং সেই জন্যই সেপ্টোসিমিয়া শুরু হয়ে গেছিল বলেই প্রবল জ্বর ইত্যাদি ইত্যাদি, এবং সেই সুযোগেই তাকে মারা হলো। এবং এটাকে আমি একটা সুযোগ হিসেবে গ্রহণ করলাম, কারণ আমার তো চারদিকে বিদ্বেষ পাচ্ছে। চৈতন্য যখন মারা যাচ্ছেন সেই সময়টা একবার চিন্তা করুন অমিতাভ, আপনি চারদিকে আপনাকে ঘিরে ধরেছে, চৈতন্যকে ঘিরে ধরেছে পুরীর পাণ্ডারা তাই বিরোধী। এই পাণ্ডাদের সঙ্গে প্রতাপরুদ্রের খুব একটা সদ্ভাব নেই, কারণ প্রতাপরুদ্রের বাবা যিনি ছিলেন তিনি সিংহাসনে বসেছিলেন পাণ্ডাদের সহায়তায় এবং পাণ্ডাদের কথাতেই চলতেন। প্রতাপরুদ্র কিন্তু পাণ্ডাদের খুব একটা ধার ধারতেন না, অনেক বেশি চৈতন্যদেবের প্রতি নির্ভরতা ছিল, ঢলে গেছিলেন পরের দিকে। এবং চৈতন্যের কথাতে তিনি এমনকি মৃত্যুদণ্ড রদ করতে শুরু করেছেন। অর্থাৎ কোথাও পাণ্ডাদের মনে হতেই পারে যে চৈতন্য এবার উড়িষ্যার প্রশাসনেও রাজ্যকে নাক গলাচ্ছে। সবচেয়ে বড় কথা গোবিন্দ বিদ্যাধর বই তো প্রথম থেকেই প্রতাপরুদ্রের বিরুদ্ধে, সেই ইসমাইল গাজী যবে থেকে আক্রমণ করেছে, এই লোকটা প্রতাপরুদ্রের পরিবারকে শেষ করে দিয়েছে, মানে না প্রথম থেকেই কত চেষ্টা করেছে ভাবুন তো, যে প্রতাপরুদ্র ওর দায়িত্বে ওকে বিশ্বাস করে তার সমস্ত পরিবারবর্গকে ছেড়ে দিয়ে দাক্ষিণাত্যে গেলেন বিজয় অভিযান চালাতে। ও কি করলো, ইসমাইল গাজী যখন আসছে তখন ইসমাইল গাজীর সঙ্গে আঘাত করে তাকে বারবাটি দুর্গে গোটা পরিবারকে রেখে নিজে সরে পড়লো, এবং ইসমাইল গাজীকে পরিষ্কারভাবে উড়িষ্যা থেকে বাংলায় বেরিয়ে যাওয়ার পথ করে দিল এই লোকটা। তারপর তো যা করেছি। এবং প্রতাপরুদ্র এই চৈতন্য, এই লোকটা কিন্তু শাস্তি দেয়নি প্রতাপরুদ্রদেব, তারপরেও আস্থা রেখেছে, এবং তারপরেতেও এমনই আস্থা রেখেছে, তার ফলটাও তাকে মুগ্ধ হয়েছে। শ্রী চৈতন্যের মৃত্যুর কয়েকদিনের মধ্যে প্রতাপরুদ্রকে সিংহাসন থেকে সরে যেয়ে পালিয়ে গিয়েছিলেন, সিম্পল বারাবাটিতে পালিয়ে গিয়েছিলেন, এবং রাত্রির অন্ধকারে স্ত্রী বেশে তাকে পালাতে হয়েছিল, মাদলাপঞ্জিতে লেখা আছে, অন্যত্র কোথাও নেই। অর্থাৎ ওড়িয়া ভাষায় যে উড়িষ্যার ইতিহাস মন্দির গল্পে সঞ্চিত আছে, সেখানেই স্পষ্টত বলা, যা ইঙ্গিত দেওয়া হচ্ছে সেটা খুব একটা অনুকূল ইঙ্গিত নয়। এবং তারপরে প্রতাপরুদ্রের ছেলেকে বসানো হলো, প্রতাপরুদ্রের ছেলে, প্রথম বড় ছেলে নয় পরে ছেলেটি, তাকে বসানো হলো, এবং সে কিভাবে মারা গেল, ঘোড়াতে রেসে গিয়ে পড়ে গিয়ে ঘোড়া তাকে মারিয়ে দিয়ে চলে গেল। তারপরে ছেলেটি 1 বছর 5 দিন বোধহয় রাজত্ব করেছিল। তারপরে গোবিন্দ ভোর ওই বংশের শুরু উড়িষ্যাতে, ভৈবংশ। সুতরাং প্র্যাকটিক্যালি চৈতন্য ওখানে যুগান্তর ঘটিয়ে দিলেন, যুগান্তর। লোকটা করতে গিয়েছিলেন একরকম, আমি এখনো মনে করি, বিশ্বাস করি, চৈতন্যের মতন, শ্রী চৈতন্যের মতন পলিটিক্যালি কনসিয়াস লোক আজকের থেকে 500 বছর আগে ভারতবর্ষে ভাবা যেত না। কোথাও একটা ইঙ্গিত পাচ্ছিলেন যে খুব একটা হিন্দুত্ব সংস্কৃতি বা সনাতন সংস্কৃতির পক্ষে হাওয়াটা বইছে না, এবং নিজে যখন হোসেন শাহী বংশের মধ্যে এখানে বাংলাতে রয়েছেন, সেখানেও কিন্তু সর্বত্র অনুকূল ভাব বিরাজ করছে না।
এটাকে এই যে অদ্বৈত মহাপ্রভুর আদেশে উনি চলে গেলেন পুরীতে, ঠিক আছে, না এটা অদ্বৈতের আদেশে যাননি, কিন্তু চলে যাওয়ার ক্ষেত্রে ওর নিজের মনে হচ্ছিল যে ওর কাছে সামাজিক চাপটা বাড়ছে। তখন অলরেডি উনি দেখুন, কি বলবো, চন্দ্রালোপী দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পারায়ণ স্লোগান তো বাজারে ছেড়ে দিলাম, কিন্তু স্মার্ত ব্রাহ্মণরা কি এই স্লোগান গ্রহণ করতে প্রস্তুত ছিলেন? একেবারেই না। অদ্বৈত ওকে নিয়ে এসছেন, অদ্বৈত ওকে সমাজ সংস্কারক হিসেবে আসেননি, অদ্বৈতকে নিয়ে এসেছিলেন বৈষ্ণব ভাব আন্দোলনের পুরোহিত হিসেবে, অগ্রণী নায়ক হিসেবে। এবং চৈতন্য ক্রমশ যখন মিশতে শুরু করলেন মালাকারদের সঙ্গে, তন্তুবায়দের সঙ্গে, যারা পান বিক্রি করে তাদের সঙ্গে, ক্রমশ তাদেরকে নিয়ে উত্থান করছেন এবং আস্তে আস্তে ওনার নিজের টোল থেকে মন সরে যাচ্ছে। ফলে আক্ষরিক অর্থে প্রহার করতে এগিয়ে আসছে ছাত্ররা যে তুমি কি সারাদিন ধরে বিষ্ণু 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 করছো। ওদিকে পাষণ্ডী মানে যারা বৈদিক ব্রাহ্মণ, যারা শাক্ত, তারা ওকে গ্রহণ করতে একদমই রাজি নয়, একদম নয়। এমনকি কৃষ্ণানন্দ আগমাভিষ, যিনি এই কালী মূর্তির তথাকথিত প্রতিষ্ঠাতা প্রচারক রূপে স্বীকৃত, তিনিও কিন্তু বিরক্ত চৈতন্যের এই আচরণে। সমসাময়িক নবদ্বীপের সময় এই প্রতিবেশের মধ্যে ওনার থাকা সম্ভব ছিল না, সেই জন্য ওকে সরে আসতে হয়েছিল। এবং চৈতন্য তখন একটা যুগপ্রবেশ ঘটনা ঘটিয়েছিলেন। মনে রাখুন, ওই বয়সে কেউ সন্ন্যাস নেয় না, বেদে ওই বয়সে সন্ন্যাস নেওয়ার কোনো বিধান নেই, কিন্তু একটা পূর্ণবয়স্ক তরুণ সে সন্ন্যাস গ্রহণ করলো, সংসার ত্যাগ করলো। এখানে শ্রী চৈতন্যের কিন্তু একটা বড় বিপ্লব ঘটিয়ে ছাড়লেন এবং তারপরেতে লাগামটা কেড়ে নিতে চাইলেন ব্রাহ্মণদের হাত থেকে। রূপ ব্রাহ্মণ, সনাতন ব্রাহ্মণ নন, তার হাতে টেনে আনলেন, তাকে কাজে লাগাচ্ছেন। এগুলো কিন্তু বাংলার যারা তথাকথিত ন্যায় পণ্ডিত ব্রাহ্মণ, বেদজ্ঞ পণ্ডিত, তারা কিন্তু খুব একটা ভালো মনে নিচ্ছেন না। নিত্যানন্দের এই সমস্যাটা ছিল না এবং সেটা আরো একটা সমস্যা তৈরি করেছিল। নিত্যানন্দ অবধূত, তার জাতপাতের বালাই নেই তার কাছে, এবং এটাও আমাদের মানতে হবে, বুঝতে হবে। এবং আমরা বাংলার ইতিহাস, আমি বারবার বলছি না, এটা খুব সত্যি কথা। আপনি যে জায়গাটা দেখে আসার কথা বললেন, পানিহাটিতে নিত্যানন্দ মহাপ্রভুর জায়গা, তার যে দ্বিতীয় পত্নী জাহ্নবা দেবী, তিনি বাংলাতে স্ত্রী শিক্ষা আন্দোলনের প্রবর্তক। জাহ্নবা দেবী সমস্ত বৈষ্ণবীদের পড়াতেন। এবং আপনি খেয়াল করে দেখবেন যে ওই রবীন্দ্রনাথের ঠাকুর বাড়িতে যারা পড়াতে যেতেন মেয়েদের, তারা কিন্তু বৈষ্ণবী ছিলেন, বৈষ্ণবী ছিলেন। আচ্ছা, হ্যাঁ, এটা আপনি চিত্রাদেবের বইতেও পাবেন, আবার রবীন্দ্রনাথের পুরনো যে আত্মীয়দের যে সমস্ত স্মৃতিকথা মহিলাদের রয়েছে সেখানেও পাবেন। হ্যাঁ, স্পষ্টতই যে তাহলে বৈষ্ণবদের মধ্যে যে স্ত্রী শিক্ষার প্রসার ছিল, যে লিবারেল মনোভাবটা ছিল মহিলাদের প্রতি, সেটা কিন্তু সাধারণ ব্রাহ্মণ্য সমাজে, সাধারণ হিন্দু সমাজে ছিল না। অ্যান্ড শ্রী চৈতন্যের মদত পেয়েছিল বলেই, নিত্যানন্দের একটা স্পর্শ পেয়েছিল বলেই ওটা তত্তর করে এগিয়ে গেছিল। এটা প্যারালাল স্রোত, যেটা কিন্তু মূল ধারার সঙ্গে মিশছিল না। যার জন্য আমি মানি, আপনি মানতে না চান, কিন্তু এটা ইতিহাস যে শ্রী চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর পরে বৈষ্ণব আন্দোলন বলে যা বলা হয় সেটা পুরীতে প্রতিষ্ঠিত হয়নি। বহুদিন পরে সেটা অনেকটা মানে আতঙ্ক ছিল বোধহয়, চৈতন্যদেবের নাম পর্যন্ত করা যেত নাকি শুনেছি। মানে এটা তো এখন বলছি আমি এখন যখন বলছি যে শ্রী চৈতন্যের নাম করা যাচ্ছে না, সেই সময়তেই অনেকে বলছেন যে গ্রামাঞ্চলেতে ঘরে ঘরে শ্রী চৈতন্যের নামে প্রদীপ জ্বালানো হচ্ছে। এটা দুটো কি করে কন্ট্রাডিক্টরি হয়? বৈষ্ণব আন্দোলন প্র্যাকটিক্যালি পরে শ্যামানন্দ শুরু করলেন, কারণ বৈষ্ণব ভাবধারাটা নেবার মতন মানসিকতাও ছিল না। কোথায় ছিলেন কাশী মিশ্র, কোথায় ছিলেন বাসুদেব সার্বভৌম? তারাও তো তাবর তাবর বৈষ্ণব পণ্ডিত, এবং বাংলা থেকে কেউ যাওয়ার কথা ভাবেও নেই। মুসলমান আক্রমণও হয়নি, বাংলায় কোনো বৈষ্ণব আন্দোলনকারী কোনো নেতা যায়ও নেই। আর নিত্যানন্দের তো এসবের কোনো প্রয়োজনই ছিল না। উনি একটা নিজস্ব প্যারালাল প্র্যাকটিক্যালি বণিকদের মধ্যে এই ধর্ম প্রচারের ক্ষেত্রে, বিশেষ করে সুবর্ণ বণিক, যাদের তখন জল চলতো না, ওই পানিহাটি ধরে তিনি এগিয়ে চললেন। তাদের মধ্যে ধর্মপ্রচার, ধর্মবিরোধী নয়, তাদেরকে জল মানে জাতপাতের আন্দোলনে এগিয়ে আনার বিষয়টাকে, এই জায়গাটা কিন্তু আমরা কেউ খেয়াল করলাম না। কিন্তু আমি আজকে দাঁড়িয়ে আবার বলছি, অনিলাভ, মূল জায়গাটায় ফিরে আসি। শ্রী চৈতন্য খুনি হয়েছিলেন এবং এই খুনেতে অবশ্যই পাণ্ডাদের ভূমিকা ছিল, এবং অবশ্যই বরঞ্চ ভয় পেয়েছিলেন। আপনি বলছেন ভয়, আমি বলছি ভয় পেয়েছিলেন প্রতাপরুদ্র, তার নিজের রাজত্ব যাওয়ার ভয়। তিনি অনুভব করছিলেন যে আর ক্ষমতার রাশটা তার হাতে নেই, সেই ভয়। নইলে
শ্রীচৈতন্যের মৃত্যুর পরে যে তাকে সারাক্ষণ ধরে ওই ডেড বডিটাকে আগলে রাখলেন সেই জগন্নাথ দাস, তিনি একদম সব ছেড়ে চলে দিয়ে সাগর তীরে কুটির আর ঢোকেননি কোনোদিন? আর কোনোদিন মন্দিরে ফিরে আসেননি, কোনোদিন না। এটা কি সত্যি যে ওনার যে 3 পার্শ্বদ ছিলেন, মানে স্বরূপ দামোদর, এদেরকে সত্যি খুন হয়েছিলেন ওরাও? দেখুন, স্বরূপ দামোদরকে তো খুন হতেই হয়েছিল। স্বরূপ দামোদরের যে মৃত্যু দৃশ্য বর্ণনা করা আছে, অচম্বিত তার মুখ দিয়ে হৃৎপিণ্ড বেরিয়ে আসলো, স্বাভাবিক অবস্থায় ঘটনা ঘটা সম্ভব নয়। সেটা কি একই দিনে হয়েছিল? একই দিনে একা চৈতন্য নয়, 3 শহীদ। এবং দেখুন, চৈতন্য কিন্তু নিজে যথেষ্ট সবল ছিলেন, শারীরিকভাবে দুর্বল না হলে তাকে এইভাবে মারাটা কিন্তু সম্ভব ছিল না। আপনি যদি খেয়াল করেন, আপনি যদি মানে খুব খুঁটিয়ে যদি চৈতামৃত পড়েন, চাঁদ কাজীর বাড়িতে আক্রমণ করতে চাচ্ছেন শ্রী চৈতন্য তার গোটা টিমটাকে নিয়ে, তখন কিন্তু একটা বহু রচনা করেছেন এই অদ্বৈতী আচার্য, মানে তাবর তাবর বৈষ্ণব আন্দোলনের নেতৃবর্গ, তাদের নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, তখন তো সবাই উপস্থিত, শ্রীধর, তারা এমনভাবে চৈতন্যকে বেষ্টন করে রেখেছেন যে জানেন চৈতন্য নিজেই যথেষ্ট শক্তিশালী লোক। ইনফ্যাক্ট আমার এই ব্যাপারটা ছোট্ট করে বলে রাখি যে আমি যখন ওই কাশী মিশ্রর গম্ভীরায় ঢুকলাম, যে জায়গাটা চৈতন্য থাকতেন, আমি ভাবছিলাম ওরকম একজন 6 ফুটের উপরে লম্বা একটা মানুষ ঢুকতেন কি করে, কিভাবে ঢুকতে থাকতেন। আমি জানি না আপনার মনে হয়েছে কি? আমার মনে হয়েছে মানে একদম ওই যে প্রদীপটা জ্বলছে বা ডান দিকে, ওইখান দিয়ে ঢুকতেন, কিভাবে ঢুকতেন আমি জানি না। মানে ওরকম একটা বড় চেহারা দিয়ে, মানে আমি দেখছিলাম খড়মগুলোর সাইজ মোটামুটি যেটা রাখা আছে যেটা বোধহয় সম্ভবত শচী দেবী পাঠিয়েছিলেন বা বিষ্ণুপ্রিয়া পাঠিয়েছিলেন বোধহয়, ওটা শুনেছি আর কি। ওই লেভেলের এরকম লোক এরকম মোটামুটি কয়েক ফিট হবে আর কি, ওটা 6 ফুট কমে নিচে লোক হলে পা হয় না, ওই সাইজ হয় না অ্যাবসলিউটলি। অথচ আপনি বলুন তো 6 ফুটের ওই লোকটা গম্ভীরার ওই গুপসির মধ্যে কিভাবে প্রবেশ করতে, রোজ তার সেখানে থাকা, খাওয়া, শোয়া। কিন্তু একটা জিনিস একটা আছে, রমাডালার লেখাতে বোধহয় একটা আছে যে উনি শেষ দিকটায় বোধহয় একটু স্কিজোফ্রেনিক একটা ইয়ে, সেটাও উনি এটা মানে যে সময় মাটিতে মুখ ঘষতেন নাকি, এটা সব বলা হয়। এটা তো চোখে জল দিয়ে শ্রীকৃষ্ণ আঁকতেন এই খুব স্বাভাবিক প্রক্রিয়া। এই জন্যই আমি একটা আন্দোলন করতে এসেছিলাম, আমি একটা ব্যর্থ আন্দোলনের দ্রোহ পুরুষ না হতে পেরে আমি একটা ব্যর্থ আন্দোলনের পুরুষ হয়ে গেলাম। আমাকে অদ্বৈত আচার্য একটা তর্জা পাঠিয়ে দিল, প্রহেলিকাময় তর্জা, তাতে পরিষ্কার বুঝিয়ে দিল, বাবা বাউল বলছে আর আউলের চাউল বিকোচ্ছে না বাংলার বাজারে, অর্থাৎ বৈষ্ণব আন্দোলনের তুমি যা বলেছিলে সে ধারা শেষ করে দিয়েছে। ওদিকে নিত্যানন্দ শেষ করে দিয়েছে, এদিকে অদ্বৈত আচার্য শেষ করে দিয়েছে। এবং অনিলবাবু, আমি সবচেয়ে বড় দৃষ্টান্তে দেখি যে চৈতন্যোত্তর কালেতে ক্রমশ বৈষ্ণব আন্দোলন, যেটায় আপনি দেখবেন পরে অজিত কৃষ্ণ চট্টোপাধ্যায় একটা বই লিখেছিলেন জাত বৈষ্ণব বলে, সেখানে তো খুব স্পষ্টভাবে দেখিয়েছেন যে যারা নিম্নবর্গীয় হিন্দুদের থেকে বৈষ্ণব হলো না, তারা শ্রীচৈতন্যের মৃত্যুর পরে ওই স্লোগানে মেতে উঠে যোগদান করেছিলেন, চণ্ডালোকে দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ, হরিনাম নেব, সমস্ত বিভেদ চলে যাবে। কিন্তু অদ্ভুতভাবে দেখলেন ব্রাহ্মণ্য সমাজের হাতে চলে গেল। যে বৈষ্ণবরা সর্বস্বামীরা বৃন্দাবনে বৈষ্ণব শাস্ত্র সংস্কৃতায়ন করতে শুরু করলেন, তারা প্রত্যেকেই ব্রাহ্মণ, এবং এই ব্রাহ্মণদের হাতেই কন্ট্রোলটা চলে গেল। অদ্বৈত আচার্যও তাই, একদম চৈতন্য অবলুপ্ত, ওই সমস্ত জাতপাতের বালাই মুছে দিয়ে এক পংক্তিতে খাওয়ার দিনও শেষ, অদ্বৈত আবার ব্রাহ্মণ্য সংস্কারে ফিরে গেলেন। এই যে ফিরে যাওয়া, এই যে ইউটার্ন, এটা চৈতন্যকেও ভাবিয়েছে কোথাও। ওই কান্নাটা এমনি কান্না নয়, আপনি সব ত্যাগ করেছেন, সংসার ত্যাগ করেছেন, আপনার বিশ্বাস ত্যাগ করেছেন, আপনার ন্যায় নীতি ত্যাগ, সমস্ত কিছু কেন্দ্রীভূত করেছেন এই একটা বিষয়ে। ওই বৈষ্ণব আন্দোলনকে তন্মাত্র করে আপনি আপনার জন্মভূমি ছেড়ে দিয়ে এখানে রাজনৈতিক আন্দোলন সংগঠিত করতে এসেছেন, আর এসে দেখছেন সব শেষ। আপনি যাকে বসিয়ে এসেছিলেন তিনি জানাচ্ছেন যে না, আর চাউল বিকোচ্ছে না, এই সময় হয়েছে। এই জন্য এই স্কিজোফ্রেনিয়া বলছেন, এই উন্মত্ত ভাবটা আসাটাই খুব 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 স্বাভাবিক শ্রী চৈতন্যের মতন একটা সংবেদনশীল মানুষের পক্ষে। কেউ যার দিকে কোথাও নেই। একটা জিনিস বলুন জয়সীদা, যেটা হচ্ছে যে একটা মাঝখানে একটা লেখা, এটা নিয়ে খুব একটা রিউমার আছে, আমি জানি না কথা সত্যি, যে ওখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা খোঁড়াখুড়ির সময় দেওয়ালে বোধহয় একটা লম্বা স্কেলিটন পাওয়া যায়, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি এটা? হ্যাঁ, আমি এই যে বইটার কথা বলছেন আপনি, এটা কি সত্যি খবরের কাগজে বেরিয়েছিল? ওটা ইন্ডিয়ান এক্সপ্রেসে বেরিয়েছিল। আচ্ছা, কিন্তু আপনি, আমার একটা উল্টো জিজ্ঞাসা আছে, 500 বছর পুরনো কঙ্কাল থাকবে?
এটা তো মাটিতে মিশিয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এটা বলছে দেয়ালে নাকি তাহলে এই খুনটা পরবর্তীকালে খুন হয়েছে। আমি এই বইটার শুরুতেই আমি একটা একদম তারিখ ধরে দেখিয়েছি ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা খবর দিয়ে। 2012 সালের 4 সেপ্টেম্বর ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা খবর বেরিয়েছে যে ওখানে একটা কঙ্কাল, এবং ওখানে কঙ্কাল না, ওখানে খুনের দায়ে পুরীর পান্ডাদের ধরপাকড় চলছে এবং 4 জন পান্ডা ধরা পড়েছে। সুতরাং মেয়েরই পান্ডারা পুঁতে দিয়েছেন এটা সম্পত্তির জন্য, এটা কোনো অস্বাভাবিকত্ব কিচ্ছু নেই। এবং অনিবাবু একটা কথা বলি, শ্রীচৈতন্য, আমি শুধু রাজনীতি বলছিলাম, শুধু প্রশাসনিক ইয়েতে নাক গলাচ্ছেন, ক্ষমতা হস্তান্তর হয়ে যাচ্ছে। আমি তো বলছি যে অর্থকরী বিষয়টা লক্ষ্য, রাজা কেন এত দান ধ্যান করেছেন পুরীর মন্দিরে? পুরীর মন্দিরে এত অলংকার সমৃদ্ধ কি শুধু ভক্তের দানে না, রাজার পৃষ্ঠপোষকতায়। যে রাজাকে পাঞ্জারা ক্ষমতায় এনেছেন প্রতাপরুদ্রের বাবা পুরুষোত্তম দেবকে, কারণ তিনি জ্যেষ্ঠ পুত্র ছিলেন না, তাহলে হি ওয়াজ দ্য সেকেন্ড চয়েস, তাকে বসানো হলো, হি ওয়াজ এনথ্রন্ড। তাহলে এই সময় পান্ডারা এত সাহায্য করেছে এবং তাদেরকে খাইয়ে পরিয়ে সন্তুষ্ট রাখার দায়িত্বটাও পুরুষোত্তম দেব পালন করে গেছেন। প্রতাপরুদ্র এটাও করছেন না, মন্দিরে আর সেভাবে দান ধ্যান হচ্ছে না এবং শ্রীচৈতন্যের দিকে দান ধ্যানের অনেকটা অংশ চলে যাচ্ছে। এটাও তো পান্ডাদের পক্ষে সহ্য করাটা সম্ভব ছিল না। অর্থনৈতিক লেনদেনের বিষয়টাও কিন্তু অনেকটাই জড়িত। ঠিক যতটা এই জয়দেব মুখোপাধ্যায়ের খুনের পেছনে ওই আনন্দময়ী মায়ের ওই জমি সংক্রান্ত বিবাদ থাকতে পারে, ততটাই বা তার থেকে বেশি পরিমাণে ওই পুরীর মন্দিরে তথাকথিত রত্ন ভাণ্ডারে রত্নের আশা আগমনটার সংকোচনটাতে পান্ডারা চিন্তিত এবং বিরক্ত হতে পারে। দেয়ালে এই যে ইয়ে পাওয়া গিয়েছে, এতে কোনো সন্দেহ নেই, পাওয়া গিয়েছিল। এবং আর একটা তত্ত্ব আছে যেটা হচ্ছে প্রাচীন নদীতে বোধহয় একটা সুড়ঙ্গ দিয়ে পাঠিয়ে, তো ওটা কি মানে অ্যাকচুয়ালি মানে কোনটা, মানে ডেড বডিটা কি হলো, মানে যদি আপনি রিকনস্ট্রাকশন করেন পুরোটাকে? এই বইটাতে আমি লিখেছি যে ডেড বডিটা প্রাচীন নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা। এবং প্রাচীকই তখন একটা কারণ ছিল, প্রাচীকই সেই সময় গঙ্গা বলে বৈষ্ণব বিয়েতে উল্লিখিত আছে। কিন্তু একই সঙ্গে এটা মন্দিরের কোনো জায়গাতে প্লেন করে পুঁতে ফেলাটাও বিচিত্র নয়। এই জন্য সময়টা দেখে আমার খুব মনে হয় যে সকালবেলায় 11টার, এই বিকেলবেলায় 4টার সময় দরজাটা বন্ধ হয়েছে, খুলছে রাত্রির বেলাতে 11টার সময়, খুলে বলছি প্রভু মিশে গেছেন। তাহলে এই 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 7 ঘন্টা। কিন্তু একটা জিনিস ভাবুন, যে যদি পান্ডাদের তরফ থেকে এই ঘোষণাটা হয় প্রভু মিশে গেছেন, তাহলে তো আপনি চৈতন্যদেবকে একটা ইমোরালিটি দিয়ে দিলেন, অমরত্ব দিয়ে দিলেন। হ্যাঁ, তো মানে সেটা কি পান্ডারা চাইতে পারেন? না, এতটা তো ভাবিনি আমি। মিশে গেছে বললে, আমার তো মিশে গেছে পান্ডারা বলেননি প্রথম কথা, রাজা প্রতাপরুদ্র এসে বলেছে, তারপরে অ্যানাউন্সমেন্ট হয়েছে। প্রতাপরুদ্রকে মদত দিয়েছে রামানন্দ রায়, এবং এগুলো বলার পেছনে 3টে কারণ। যখন বলছেন প্রতাপরুদ্র, তখনও দিবাকর দর্শন রচনাতে পাচ্ছি যে যখনও প্রতাপরুদ্র কিন্তু খুব প্র্যাকটিক্যালি চিন্তা করছেন যে আমি যদি বলি প্রভু এখানে মারা গেছেন, সেটা বাংলার বৈষ্ণবরা বিশ্বাস করতে চাইবে না, আর কদিন পরেই রথ, এবং এই জন্যই গুন্ডিচা মানে আবার গৌড় থেকে আবার আক্রমণ হতে পারে আর কি, আবার গৌড় থেকে, এবং এই সুযোগে ওরা গিয়ে ওখানে বলবে এবং তাহলে আবার হোসেন শাহ বংশরা, ইলিয়াস শাহী বংশ এখানে আক্রমণ করবে, অযথা একটা উৎপাত সৃষ্টি হবে। সেটাকেও অ্যাভয়েড করা গেল, মানে সব দিকে মুখটা চাপা দেওয়া গেল। দেবতার দেহে প্রভু মহাপ্রভুতে মিশে গেছেন এটা বললে একটা ইজি অলৌকিক আধ্যাত্মিক সমাধান, একটা সুন্দর মসৃণ বিচারধারা চলে আসে, তাতে কোনো খিঁচ নেই। এই মসৃণতার কারণেই বলা, এবং সেটা পান্ডারা বলছেন। আপনি বলছেন অমরত্ব, আপনি একদিন পরে ভাবছেন অমরত্বের কথা, ওই সময় দাঁড়িয়ে তো তাৎক্ষণিকতাটাই প্রধান, তাই না? আগামীতে কি হবে না ভেবে আমি এই মুহূর্তে কি করে ব্যাপারটাকে ম্যানেজ করব, হাউ টু ম্যানেজ দ্য ড্যামেজ, সেটাই তো আমার প্রধান ইয়ে। সেই লিখে একদম ঠিক পদক্ষেপ। ওই সুড়ঙ্গটা আছে, এখনো আছে? সুড়ঙ্গটা আছে, কিন্তু আমি দেখতে পাইনি। আর এইটাতে বললে না, হাঁ করে আপনি ট্রাই করে দেখবেন, খুব প্রাচীন, আমার সঙ্গে আমি খুব প্রাচীন পান্ডাদের মধ্যে মধুসূদন শৃঙ্গারী আমার পান্ডা ছিলেন এক সময়। আর একজন ছিলেন পান্ডা, কাশীনাথ পান্ডা, তিনি ওই পুরীর পরবর্তীকালে এমপি হয়েছিলেন, ওই সংসদ হয়েছিল ওখান থেকে। তা এই দুজনের কাছে না আমি আমার একদম প্রথম যৌবনেতে আর কি
এই বিষয়তে আমি আমার আগ্রহ প্রকাশ করেছিলাম যে ওইখানে কোথায় গিয়ে ইত্যাদি ইত্যাদি। তারা না আমাকে বারবার করে বলেছেন তুমি নরোত্তম ঠাকুরের বই পড়ো, দুজনেই বলেছেন। আর নরোত্তম ঠাকুরের বইতে একটা জায়গায় বলা হচ্ছে, গদাধরকে ইঙ্গিত করছেন যে ওইখানে দেখো প্রভুর সমাধি রয়েছে। এই জায়গাটা কিন্তু এখনো আমার কাছে আনডিটেক্টেবল, এখন আমি এটা দেখে উঠতে পারিনি কারোর কাছে সরাসরি গিয়ে কারোর সাহায্য। আর আপনি দেখবেন, এটা বললেও দেখবেন, আপনার কোনো পরিচিত পান্ডা থাকলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, এ আবার কি কোনো মঙ্গল গ্রহের কথা বলছে বোধ হয়। হ্যাঁ, এরকম যে কথা ঘটতে পারে, ঘটেছে, সম্ভাবনা বা বলো না, আপনাকে থ্রেট করা, তাও করবে না, ফ্যাল ফেলিয়ে থাকবে। এটা সমস্যা, খুব সমস্যা। এতগুলো বছর ধরে এটাই চলে আসছে। এবং যত সময় যাচ্ছে সময়ান্তরে তো তত বিষয়টা আর নতুন করে বোঝা, জানতে পাওয়ার সুযোগ সুবিধাটাও কমে যাচ্ছে, তাই না? খুব কমে যাচ্ছে ক্রমশ। এই যে ওড়িয়া নথি যেগুলো ছিল, সেগুলো যেগুলো মাইক্রো চিপস করে নিয়ে আসা নিয়েছিলাম, সেগুলো কিন্তু এখন আর কতটা পাবো আমার নিজেরই সন্দেহ হয়েছে আর কি, যথেষ্ট সন্দেহ আছে আর কি। ক্রমশ মানে কেউ ক্ষতি করে দিয়েছে বা লুট করে দিয়েছে তা নয়, সময়ের সঙ্গে সঙ্গে নিজস্ব ডেপ্রিসিয়েশনেই, ন্যাচারাল ডেপ্রিসিয়েশনেই সেটা নষ্ট হওয়ার মতো চলে গেছে। আমার আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে, আপনি যখন পেয়েছি একটা মানে আরেকটা বড় বিবাদ আর কি, যেটা হচ্ছে যে মানে শ্রী চৈতন্যের ভক্তদের মধ্যে, এটা হচ্ছে মায়াপুর আর নবদ্বীপ। তো আপনি নিশ্চয়ই দুটো জায়গায় আছে, মায়াপুরে মানে যেটা নবদ্বীপের যেটা বলা হয় জন্মস্থান, আর মায়াপুরটাই বোধহয় ঠিক নয়, জানেন তো? তাই একদম, কারণ কি গঙ্গা পেটে তো গ্রাস হয়ে গেছে, চেঞ্জও করেছে, বারবার করেছে। সুতরাং ওটা একদম মানে আপনি শ্রী চৈতন্য তো 500 বছরের, আপনি তার থেকে একটু আগে শুন না, এই 75-100 বছরের মধ্যে হিসেব, আপনি তারাপীঠে গিয়ে বামাখ্যাপার নির্দিষ্ট জন্মস্থান খুঁজে পাবেন, সেটা নিয়েই বিবাদ। আর ওটা তো 532 বছর আগেকার ঘটনা, সেখানে পাওয়াটা, এবং এটাই আমার বারবার মনে হচ্ছে নদীগর্ভে মিশে গেছে ওটা। মায়াপুর এবং নবদ্বীপের যে বিবাদ ইত্যাদি করা হয়, এটা আমরা অহেতুক করি। আচ্ছা বলুন তো, প্রভু কোথায় জন্মেছেন তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ নয় যে প্রভু কি করতে চেয়েছিলেন, তার কি এজেন্ডা ছিল, কি ভাব আন্দোলন বা রাজনৈতিক হোক বা সমাজ আন্দোলন হোক, তার কি চিন্তাধারা? আজকের সময় স্পেশালি যে সময় আর কি এই ধর্ম বিচারে যখন মানে রাজনীতিকরণটাও হচ্ছে, সে সময় বৈষ্ণব আন্দোলনটা সত্যি একটা বিশাল গুরুত্বপূর্ণ হতে পারতো। আমি বৈষ্ণব আন্দোলনের কথা বলবো না, অনিলাভ মার্জনা করবেন, আমি বলবো চৈতন্য মহাপ্রভুর আন্দোলন, তার জীবন দর্শন, তার চিন্তা ভাবনা। এবারে এটা কতটা গুরুত্বপূর্ণ, আবার ফিরে দেখা, ফিরে পড়া এবং কতভাবে তথ্যনিষ্ঠ হয়ে পড়া, এটা খুব জরুরি হয়ে পড়েছে এই সময়ের জন্য। চৈতন্য কোনো ইতিহাস পুরুষ নয়, চৈতন্য আগামী নির্মাণের পুরুষ। চৈতন্য অত উপেক্ষা, আমরা বাঙালিরা খুব একটা কথা ইউজ করি, আমার খুব আপত্তি, ন্যাকা চৈতন্য। আসলে চৈতন্যকে দেখাই এরকম ভাবে, ন্যাকা ন্যাকা ভাবে, রাধা ভাবে ভাবিত শ্রী চৈতন্যই আমাদের পরম সম্পদ রইল। আরে সেই চৈতন্যকে দেখো, যিনি এক হাতে সমস্ত হিন্দু সমাজকে, তার সমস্ত শ্রেণী জাতি বর্ণ ঊর্ধ্বে একটা সংগঠিত সত্তা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। ক্রমশ একটা বাংলা কৃষ্টি সংস্কৃতিকে ওই আগ্রাসী তুর্কি আন্দোলনের মুখে দাঁড় করিয়ে দিচ্ছেন, তাকে প্রতিহত করার চেষ্টা করছেন। শ্রী চৈতন্যের আবির্ভাব সেই লগ্নে লাভ, যখন মুঘল ভারতে আসেনি। তুর্কিরা সবে, তুর্কি সূর্য অস্তমিত, সুলতানি সাম্রাজ্য তখন অস্তগামী, আর ওদিকে মুঘল সূর্যের তখনও অভ্যুত্থান হয়নি। সেই সময় একটা সংহত শক্তি দেওয়ার চেষ্টা করছেন। যে সুযোগটা মহারাষ্ট্রে শিবাজিকে পেয়ে তুকরাম পেজ করতে পেরেছিলেন, সেই সুযোগটা সেরকম রাজনৈতিক পুরুষ বাংলায় শ্রী চৈতন্য তার পাশে কাউকে পাননি, নইলে এই ভাব আন্দোলন নষ্ট হতে পারে না। সেদিনও পাননি, পরবর্তীকালেও পাননি। আপনি আরেকটা জিনিস বলুন আমাকে, এই যে আউলচাঁদ, এই কনসেপ্টটা কি, বা এই মানে এই যে যা গল্পগুলো রয়েছে সেটা কি? আউলচাঁদ নিজে বৈষ্ণব, সবাই বলে উনি নাকি শ্রী চৈতন্য, মানে যেরকম চৈতন্য ইন ডিসগাইজ, ঠিক যেরকম ভাবে সুভাষচন্দ্র গুমনামী বাবা, সেটা না হয় হলো একটা সিজিতে একটা দাঁড় করিয়েছেন, এবং তার আগে চন্দ্রচূড়রা গবেষণা করেছেন। আর ঠিক একইভাবে দেখুন, আপনি আউল চাঁদের বিষয়ে আসার আগে আমাদের এরকম ডিসগাইজের ঘটনা কিন্তু অজস্র আর কি, কারণ উনি হচ্ছেন ওনার অবতার পুরুষ। আউল চাঁদ নিজে শ্রী চৈতন্য ভক্ত ছিলেন। জেসাস কেম টু ইন্ডিয়া, এটা একটা প্রচুর পুরনো মিথ আর কি। কাশ্মীরে এসেছিলেন, বারাণসীতে পাঠ নিয়েছেন, ইত্যাদি 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 ইত্যাদি। আমার
দুটো কথা, শ্রী চৈতন্য যদি সেখান থেকে পালিয়ে আসেন, ধরা যাক শ্রী চৈতন্য পালিয়ে এলেন, পালিয়ে প্রাণে মাসে থেকে শিখছেন, যেরকমটা দেখা যায় জেসাসের ক্ষেত্রে, ওই যখন কবরে পাঠিয়েছিল পুনরুত্থানের আগে উনি চলে এলেন ভারতবর্ষে, খুব ভালো কথা। শ্রী চৈতন্য একটা 6 ফুট লোক, সুদর্শন লোক, সুপরিচিত লোক, বাংলা এবং উড়িষ্যার বর্ডারে প্রায় সবার কাছে পরিচিত, কারণ এই গ্রামের পথ দিয়ে গেছেন। সেই লোকটা ফিরে আসছে, অথচ কেউ সেটা নোটিশ করছে না। হ্যাঁ, মানে আমরা গুমনামি বাবাকে এস্টাবলিশ করে দিচ্ছি, আপনি বলছেন। ঠিক কথা। হ্যাঁ, আরে গুমনামি বাবার একটা সাবমেরিন ছিল, কিন্তু একটা বলুন জলের তলা দিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল। শ্রী চৈতন্য তো স্থল পথ ছাড়া কোনো পথ নেই, ওকে তো আবার ঝাড়খণ্ড দিয়ে ঢুকতে হবে। তাই সেই লোকটাকে নোটিশ করবে না। এবং নিজে যখন আউল চাঁদ নিজে যে ধর্মান্দোলনটা করছেন, আউল চাঁদ কিন্তু ব্যক্তিগতভাবে শ্রী চৈতন্যের অনুগামী ছিলেন, এবং তাকে যদি আপনি অবতার বলেন, অবতার না বললে অবতার নন, কিন্তু তাকেই শ্রী চৈতন্য পালিয়ে সেটা হয়েছে, এটা কিন্তু এস্টাবলিশ করাটা বোধহয় ঠিক হচ্ছে না। মানে এটা কোথাও একটা গুলতাপ্পি হয়ে গেছে, একটা মিসিং লিঙ্ক হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে শুধু আপনি যদি ভাবতে থাকেন যে পুরো ব্যাপারটা একটা গোয়েন্দা গল্পের মতন, কিন্তু একদম তাই, একদম বাঙালির যে মানে যে মানে আর বাঙালির তো এসব করতে, মানে বাঙালি কেন সবারই রহস্য করতে খুব ভালো লাগে। কিন্তু এই রহস্যটা আমি জানি না কিভাবে, মানে এই রহস্যটা আলটিমেটলি উন্মোচন হবে, বা এই যে আপনি যে তত্ত্বটা বলছেন আর কি, সেটা কিভাবে এস্টাবলিশ হবে আগামী দিনে। একটা লোক আছে জানেন তো, আমি জানি না তিনি এখনো বেঁচে আছেন কিনা, সদাশিব শর্মা। Had he been there, had he still been there, it would have been easier for us to detect. পুরনো পুঁথি বুঝতে পড়তে ওনার মতন করে না, পুরনো ওড়িয়াটাকে ডিটেক্ট করতে, আবার ওটাকে ভেঙে পাঠ করতে আর কেউ পারে না। এটা আমি নিজে ওনার কাছে দেখেছি। আমার অন্য নানা কাজের জন্য সময় ইত্যাদি হয়নি। এই লোকটা যদি এখনো বেঁচে থাকেন এবং সাহায্য করেন আবার পুঁথিপত্র নিয়ে, তাহলে আবার দেখা যেতে পারে। এবং আমরা বাঙালিরা যে সাধারণভাবে করি, আমরা সবাই না শ্রী চৈতন্যের অন্তর্ধান রহস্যটা খোঁজার চেষ্টা করি। আমি তো বলছি, আমাদের নিজস্ব মধ্যযুগীয় বাংলা সম্পদের সাহিত্যের ইতিহাসেতে ওড়িয়া সাহিত্যে কি আছে, এটা জরুরি। স্থানীয় মানুষ কি দিচ্ছে, স্থানীয় সমসাময়িকে কোনো নোটিশ হচ্ছে কিনা, এবং হচ্ছে। মাধব পট্টনায়কটাও দিচ্ছেন। আমার এখানে বলরাম দাস দেখেননি, নিত্যানন্দ ছিলেন, অদ্বৈত যাননি, কিন্তু ওখানে তো মাধব পট্টনায়ক, জগন্নাথ দাস ওরা তো ছিলেন। তাঁরা কি লিখছেন, দিবাকর দাস, তাঁরা কি বলছেন, তাদের ইন বিটুইন টু লাইন্স কি ভাষ্য রয়েছে। মানে বুঝতে পারছেন, সবাই কিন্তু সেই সময় ফ্যাক্টটাকে গোপনই করছেন। পরবর্তীকালে যখন কৃষ্ণদাস কবিরাজ আসছেন, সবাই কিন্তু গোপনই করছেন। মানে যদি এটা ঠিক করছে না বলা, গোপন করছেন না, এটা একটা স্বতঃপ্রণীত প্রক্রিয়া, গোপন করাটা নয়, ওটাকে আস্তরণ দেওয়াটা। কারণ আমি যদি বলি শ্রী রামকৃষ্ণ যদি অষ্টাদশ শতাব্দীতে মারা না যেতেন, তাহলে আমরা এরকমভাবেই বলতাম কালী দেহে লীন হয়ে গেছে, বা ওটা তত্ত্ব প্রচার করতাম। তার কারণ কোনো অধ্যাত্ম পুরুষের কোনো বাস্তব পার্থিব রোগে মারা গিয়েছেন, এটা মানতেই আমাদের ভক্তমণ্ডলীর কষ্ট। দৈব পুরুষ মানে তিনি খান না, মলমূত্র ত্যাগ করেন না, তার কোনো মানসিক কিছু নেই। ইতিহাস অনুসন্ধানী নিয়ে আমরা দেখছি না। শ্রী রামকৃষ্ণ শিবনাথ শাস্ত্রীকে যা বলছেন, সেগুলো যদি আমরা ক্রমশ আলোচনা করি, তাহলে তিনি ওই মা কালীকে হ্যালুসিনেট করেছেন কিনা এ নিয়ে আমরা মাথা কামাবো না। আমরা কেউ দেখলাম না যে কালী একটা দেবী, শ্মশানের দেবী, তাকে শ্রীরামকৃষ্ণ বাঙালির ঘরে ঢুকিয়ে দিলেন, গৃহস্থের পূজ্য দেবী করে দিলেন। একটা ডাকাতের দেবী, চোরের দেবী, অসামাজিক কর্মের দেবীকে একটা অন্য রূপ দান করলেন। এই সামাজিক দিকটা কেউ দেখলাম না। কিন্তু ওই কবে মরেছেন, এবং আপনি খেয়াল করুন, আমি আর খুব খারাপ করে আমি নিজে রামকৃষ্ণ মিশনের দীক্ষিত হয়েও বলছি, আমার গুরুদেবের নাম স্বামী রঙ্গনাথানন্দজি। শ্রীরামকৃষ্ণ মিশনও কিন্তু শ্রীরামকৃষ্ণের অন্তর্ধান দিনকে তিরোধান হলেন, সেই দিনটাকে নিত্যলীলা দিবস হিসেবে পালন করে, প্রয়াণ দিবস হিসেবে মানে না, এবং তার জন্য কোনো আলাদা করে প্রচার ইত্যাদি করে না। আপনি দেখবেন শ্রীরামকৃষ্ণের অন্তলীলা নিয়েও কোনো বইপত্র আলোচনা মিশনের মধ্যে ভক্ত পরিমণ্ডলে একেবারেই নেই। এখানেও তাই, একদম ভক্তি প্রবণতাতেই কৃষ্ণদাস কবিরাজ যখন গেছেন পরবর্তীকালে, কৃষ্ণদাস কবিরাজ তো শ্রী চৈতন্যকে কাছ থেকে দেখেননি, ফলে ভক্তি প্রবণতাতেই ওই বিষয়টাকে আর গুরুত্বই দেননি। যে লীলা সংগঠিত হয়েছে সে লীলা সেখানেই শেষ হয়েছে, সেখানেই তার সমাপ্তি। তার পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান, তাকে কেউ মারলো, আমার মনে হয় একটা কথা, একটা ভয়ের আবহ ছিল। ভয় আবহ মানে না হলে সেটা অন্যভাবে, কিন্তু
গোবিন্দ কেউ লিখলেন না কেন? ধরুন জগন্নাথ দাস আগে তো অনুভব করেনি, আর কেউ সম্বন্ধে কেউ লিখেছেন কি? আমি এই একই কথা জিজ্ঞেস করি, পাল্টা কথা। আর কারোর অন্তলীলা নিয়ে কি এরকম কোনো আলোচনা আছে? আপনি কবিরের মৃত্যু দেখুন, আপনি সেটাও ভক্তি আন্দোলন ওই একই সময়কার, কি পাচ্ছেন সেখানে? ফুল হয়ে যাচ্ছে। একদম তাই, অলৌকিকত্বের আরোপ আছে। কোনো প্র্যাকটিক্যাল প্র্যাগম্যাটিক ভঙ্গিতে অন্তলীলা কখনোই এই মহাপুরুষ অধ্যাত্ম পুরুষদের ক্ষেত্রে আলোচিত হয়নি। কবির নিয়ে আমার অত মাথা ব্যথা নেই। কেন? কারণ উনি সেই অর্থে একদম অন্তর্জাল থেকে উঠে আসা এবং কোনো রাজনৈতিক কোনো সংগ্রাম করেনি। কিন্তু চৈতন্য রাজনীতি পুরুষ, চৈতন্য রাজনৈতিক পুরুষ। গোটা হিন্দু সমাজটাকে কংগ্রিগেট করবার জন্য, হিন্দু সমাজ বলবো, সেটাকে ভারতীয় সমাজ বলছি, কারণ শুধু হিন্দুত্ববাদী লোক চৈতন্য ছিলেন না। কেউ তো আমরা বললাম না যে বৃন্দাবন বলে কিছু ছিলই না রে বাবা, বৃন্দাবনে কেউ যেত না। ওই লোকটা গিয়ে বৃন্দাবনকে আবার পুনরুদ্ধার করলো। ওই বলল এখানে রাধা ছিলেন, এখানে রাধার নূপুর ধ্বনি শোনা যাচ্ছে, ওখানে কৃষ্ণের মুরলীর ধ্বনি শোনা যাচ্ছে। সেই জন্য আমরা বললাম এটা কুঞ্জবন, এটা নিকুঞ্জবন, এখানেই তিনি বিরাজ করতেন। তিনি তো পুনরুদ্ধার করলেন বৃন্দাবনকে, সে আলোচনা তো কেউ করলাম না। আর এই সুযোগে একটা কথা বলি অনিবাবু, চৈতন্য কতটা বাস্তববাদী এবং কতটা বিজ্ঞান মনস্ক পুরুষ ছিল তার একটা ঘটনার প্রমাণ। এটা চৈতন্য চরিতামৃতের ঘটনা। ওখানেতে যখন গেছে চৈতন্য দ্বিতীয়বারে যখন বৃন্দাবনে গেছেন, সেই সময় একটা রব উঠে গেল যে ওই যমুনা পুলিনেতে দেখা যাচ্ছে কালীয় নাগের উপরে নাকি কৃষ্ণ বিরাজ করছেন। ভোরবেলায় দেখা যায় এবং যে দেখার জন্য ঘাটে দাঁড়িয়ে দেখে আর কি, দাঁড়িয়ে লোক ভিড় বাড়ছে। শ্রী চৈতন্যকে বলা হলো, তিনি হাসলেন, বললেন, ওনার সঙ্গে যে ছিল পরিকর, সে বললো আমি গিয়ে দেখবই একবার। বলে গিয়ে দেখো, গিয়ে দেখে এসে দেখো। ও দেখে এসে বর্ণনা দিল, প্রভু এইরকম ঘটনা, এই জিনিস দেখে এলাম। বললো ভালো করে খেয়াল করে দেখো, ওটা একটা নৌকা, নৌকার মাথায় ছাউনি, ভোরবেলা, কুয়াশা পড়ছে, প্রদীপ জ্বলছে, তোমার দূর থেকে দেখে মনে হচ্ছে কালীয় নাগের উপরেতে কৃষ্ণ নাচছেন। কৃষ্ণ এইভাবেতে কলিযুগে দর্শন দেন না। অর্থাৎ লোকটা মনে প্রাণে, তুমি যাকে বলছো যে কৃষ্ণ বিহনে যে মাটিতে মুখ ফালাফালা করে ফেলছে, দেহ ফালাফালা করে ফেলছে, বারবার যে করে গেছে ঘাটেতে, এই ঘাটেতে বলছি সমুদ্র তীরেতে, যার শরীরে শৈথিল্য দেখা দিচ্ছে, সেই লোকটা কিন্তু ভেতর থেকে জানে, তার এই বিজ্ঞান মনস্কতা আছে যে এইভাবে কিন্তু ঈশ্বর দেখা দেন না। এইটা মানতে হবে। এটা আমরা কেউ মানলাম না, ধরলামই না ওই জায়গাটাকে। আমরা কিন্তু প্রভু মিলিয়ে গেছেন, প্রভু মিলিয়ে গেছেন, অথবা প্রভু হারিয়ে গেছেন, অথবা প্রভু পুনরাবির্ভূত হয়েছেন রাহুল চাঁদের রূপে, এইসব করেই চালিয়ে দিলাম। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। মানে অনেক গল্প হলো তো। মানে আমি আপনাদের একটা কথা বলতে চাই, আমি একটু বইটা আপনার একটু দেখিয়ে দিতে চাই সবাইকে। যদি আপনার বইটাও খুব ইম্পর্টেন্ট একটা বই, আমি মানে ইনফ্যাক্ট আপনার বই পড়েছিলাম যখন, দেবাশিস স্যার এই বইটা দীপ প্রকাশন থেকে বেরিয়েছিল। তো যাদের এই অন্তর্ধান নিয়ে, এই রহস্য নিয়ে প্রশ্ন রয়েছে, তারা এই বইটা পড়তে পারেন। দেবাশিস স্যার অসাধারণ গবেষণা রয়েছে এই বইটার মধ্যে। আর একটা কথা হচ্ছে যে আশা করি এই যে রহস্যটা, এই যে বাঙালির এই যে প্রশ্নটা, আপনার লেখায় আগামী দিনেও কিন্তু বাঙালি জানতে পারবে আর অনেক বেশি। আমি আমার মতন করেই চেষ্টা করছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।